আসসালামু আলাইকুম লজিক্যাল পক্ষ থেকে তোমাদের সবাই স্বাগতম। এখন আমরা ভেক্টর একাডেমি টু অ্যাডমিশনের 12 নম্বর লেকচার নিয়ে কথা বলতেছি। তো আজকের এই লেকচারে আমরা যে সকল বিষয়বস্তু নিয়ে কথা বলবো তা হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে বের করা যায় না যায়, ভেক্টর দেওয়া থাকবে দুটা, সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে বের করতে হবে না হবে সে বিষয়গুলো আমরা শিখবো। তার সঙ্গে সামুদ্রিকের ক্ষেত্রফল আমাদের খেয়াল করে দেখো, দুটা ভেক্টর দেওয়া থাকবে। সামুদ্রিক ক্ষেত্রফল আমরা দুইভাবে বের করতে পারি, তোমরা জানো। একটা হচ্ছে বাহু নির্দেশ করে দুটা বাহু দেওয়া থাকবে ভেক্টর আকারে, সেক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে পারবে। আবার দুটা ভেক্টর আবার এবার কর্ণকে নির্দেশ করবে, সেক্ষেত্রে সামুদ্রিকের ক্ষেত্রফল কত হবে না হবে সেটা আমাকে বের করতে হবে। দেন আমরা প্যারালেলোপাইভ, যেটাকে আমরা বলতেছি ঘন সামান্তরিক, এই ঘন সামান্তরিকের আমরা আয়তন বের করবো। ঠিক আছে, আমাদের তিনটা ভেক্টর দেওয়া থাকবে এবং ঘন সামান্তরিকের আয়তন বের করতে বলবে। কীভাবে বের করা জানা যাবে সেই বিষয়গুলো আমরা খেয়াল করব। তার সঙ্গে আমাদের এই সমতলীয় বলে, আমরা সমতলীয় তো আমরা জানি যে যখন আমাদের একাধিক ভেক্টর যদি বলে যে এতগুলো ভেক্টর 10টা 20টা বা 2টা 4টা 5টা ভেক্টর সমতলীয় হচ্ছে কিনা, সেক্ষেত্রে ওই নির্দিষ্ট কয়েকটা ভেক্টর যদি একই তলের উপর থাকে সেক্ষেত্রে তাদেরকে আমরা বলি সমতুল্য। তো সমতুল্য আসলে কোন সত্য হবে না হবে সেই বিষয়গুলো আমরা আজকে খেয়াল করব। তার সঙ্গে এই কনসেপ্ট রিলেটেড আমরা গাণিতিক সমস্যার সমাধান করবো এই ভিডিওটাতে। তো এখন যে কাজটা, সে কাজটা হচ্ছে আমরা প্রথমে যেহেতু টাইটেলটা দিয়ে ফেলছি ত্রিভুজের ক্ষেত্রফল, তার মানে আমরা এখন যে কাজগুলো করবো সেটা হচ্ছে আমাদের ত্রিভুজের কি বলতো ক্ষেত্রফল আমরা বের করবো। তো ত্রিভুজের ক্ষেত্রফল আসলে আমরা কীভাবে বের করতে পারি না পারি সে বিষয়ে খেয়াল করবো। তার আগে তোমাদের কাছে কিছু কথা বলে রাখি, আমরা অলরেডি কিন্তু ভেক্টরের 1 থেকে 11 নম্বর পর্যন্ত ভিডিও করে ফেলছি এবং প্রত্যেকটা ভিডিও এত বেশি সুন্দর হয়ে গেছে, এত বেশি কনসেপচুয়াল, এত বেশি ম্যাথমেটিক্যাল প্রবলেম সমাধান করা আছে সেটা বলার মতো না। তোমরা A to Z, এতটুকু আশা করবো A to Z তোমরা ভিডিওগুলো দেখবা প্লে লিস্টে গিয়ে, ঠিক আছে। তো এখন দেখো আমাদের এখানে ত্রিভুজের ক্ষেত্রফল আসলে কীভাবে বের করা যায়। আমাদের দুটো ভেক্টর দেওয়া থাকবে, মানে ত্রিভুজের দুটো বাহুকে দুটো ভেক্টর দ্বারা নির্দেশ করবে এবং আমাদের বলবে ত্রিভুজের ক্ষেত্রফল বের করেন। তো সাপোজ আমরা একটা কাজ করলাম, আমরা মনে করলাম এখানে একটা ভেক্টর দেওয়া আছে আমাদের, এই ভেক্টরটা হচ্ছে আমাদের এ ভেক্টর, আর এখানে একটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরটাকে আমরা বললাম এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। তো আমাদের বলতেছে যদি আমাদের এ ভেক্টর এবং বি ভেক্টর একটা ত্রিভুজের দুটো বাহুকে নির্দেশ করে, কথাগুলো বুঝিও, এ ভেক্টর এবং বি ভেক্টর যদি একটি ত্রিভুজের বাহু দুটাকে নির্দেশ করে তবে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে নির্ণয় করতে হবে। তার মানে তোমরা জানো ত্রিভুজের বাহু আরেকটা হবে, সেই বাহুটা হচ্ছে আমাদের এইটা। ওকে ফাইন, এখন তোমরা আমাকে বলো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আসলে লাগে কি আমাদের। তোমরা খেয়াল করতে পারতেছো যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য বেসিক্যালি লাগে যেটা, তোমরা জানো যে ত্রিভুজের ক্ষেত্রফল এরিয়া ইজ ইকুয়াল টু হবে আমাদের হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। এটা তো তোমরা জানো, হ্যাঁ অবশ্যই জানো। তাহলে আমরা একটা কাজ করবো, হাফের জায়গায় হাফ থাক, সমস্যা নাই। বেজ কত আমাদের তোমরা খেয়াল করতে পারতেছো, বেজ বলতে আমাদের এখান থেকে যেহেতু এ ভেক্টরটা ভূমি বরাবর আছে, সো দ্যাটস হয় আমাদের এ ভেক্টরের যে মানটা হবে সে মানটাই হচ্ছে আমাদের এখানকার বেজ। তার মানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এখান থেকে শুরু করে এতটুকু যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যের মানটাই হচ্ছে আমাদের বেজ এবং এই দৈর্ঘ্যের মানটা হবে এ ভেক্টরের মান। দ্যাট ইজ আমরা এখানে বলতে পারবো এ ভেক্টরের মান হচ্ছে আমাদের এ, শুধুমাত্র এ ইনটু, খেয়াল করে দেখো এবার হাইট কতটুকু আমাদের। হাইট তুমি খেয়াল করতে পারতেছো যে আমাদের এখানে আমাদের যে বি ভেক্টরটা আছে, বি ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে কত কোণ উৎপন্ন করছে, থিটা কোণ উৎপন্ন করছে। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারবো যে আমাদের বি ভেক্টরটাকে চাইলে আমরা দুটো উপাংশে ভাগ করতে পারবো। একটা উপাংশ হচ্ছে আমাদের এই দিক বরাবর, খেয়াল করতে হবে একটা এই দিক বরাবর, আরটা হচ্ছে আমাদের এই দিক বরাবর। তাহলে এই দিক বরাবর যে উপাংশটা, সেই উপাংশটা আমাদের এতটুকু এতটুকু হবে, এতটুকু হবে, কতটুকু হবে আমাদের এতটুকু, এই এতটুকু এতটুকু। কারণটা কি, আমরা যদি এখান থেকে একটা লাইট থ্রো করি, আমি তোমাদের এগুলো বোঝাইছিলাম উপাংশ বিভক্ত কোনো ব্যাপারগুলো, তখন আমরা স্পষ্ট বুঝতে পারতেছি এই যে আমাদের যে বি ভেক্টরটা আছে, বি ভেক্টরটা ছায়া পড়বে এবং ছায়ার দৈর্ঘ্যটা হবে এতটুকু। এবং আমরা বলছিলাম এই যে ছায়ার দৈর্ঘ্যটা হবে, এইখানকার যে দৈর্ঘ্যটা হবে এটা হবে আমাদের বি, কি বলতো আমাদের কোণ উৎপন্ন করছে কার সঙ্গে, কোণ উৎপন্ন করছে এর সঙ্গে, যার ফলে এই দিক বরাবর হবে বি কস, আর উপর দিক বরাবর লম্ব বরাবর হবে আমাদের বি সাইন, কি বলতো আমাদের থিটা। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারলাম যে এখানে আমাদের এই ত্রিভুজটা আমাদের হাইট যেটা সেটা হচ্ছে আমাদের বি সাইন থিটা। তো আমরা লিখতে পারবো এখানে যে আমাদের হাইট যেটা সেটা হচ্ছে আমাদের বি সাইন থিটা। তাহলে এখান থেকে আমাদের আসে যেটা সেটা হচ্ছে আমাদের হাফ ইন্টু এ বি সাইন থিটা। তাহলে এখান থেকে আমাদের হাফ অফ এ বি সাইন থিটা মানে কি ভাই, তোমাকে শেখাইছিলাম তো যে আমাদের ক্রস গুণ ফলে এ ক্রস বি মানে হয় আমাদের এ বি সাইন থিটা, তার সঙ্গে একটা ইটা ক্যাপ। আর যদি বলি মডুলাস অফ এ ক্রস বি, সেক্ষেত্রে তুমি বলতা এটা হয় আমাদের শুধুমাত্র এ বি সাইন থিটা। তাহলে এখানে এ বি সাইন থিটা মানে অলরেডি আমি বুঝতে পারতেছি মডুলাস অফ এ ক্রস বি, তার মানে এ ক্রস বি এর মান যা, এ বি সাইন থিটার মানটা হচ্ছে আমাদের তাই। তাহলে তোমরা আমাকে বলো যদি আমাদের একটা ত্রিভুজের দুটা বাহু দুটা ভেক্টরকে নির্দেশ করে তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যাবে কিনা? হ্যাঁ অবশ্যই যাবে। কোন সূত্র দিয়ে? সেটা এই সূত্র দিয়ে বের করবো। তোমরা জাস্ট ওই বাহু যে দুটা ভেক্টর দেওয়া থাকবে যারা কিনা বাহুকে নির্দেশ করতেছে ত্রিভুজের, তাদের ক্রস গুণফল বের করে, ক্রস গুণফলের মান বের করে তাকে কয় দ্বারা গুণ করতে হবে? তাকে গুণ করতে হবে হাফ দ্বারা, আর ভাগ করতে হবে ওই মানটাকে ভাগ করতে হবে কত দ্বারা? 2 দ্বারা। হাফ দ্বারা গুণ আর 2 দ্বারা কি বলতো ভাগ করলে আমি যে অ্যান্সারটা পাবো বা মানটা পাবো, এটা হচ্ছে আমাদের ত্রিভুজের কি বলতো ক্ষেত্রফল।
তো আমি আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। তো এবার চলে আসি আমরা সামুদ্রিকের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় না হয় সে বিষয়ে খেয়াল করবো, এবং সামুদ্রিক ক্ষেত্রফল বের করার পর আমরা আসলে ত্রিভুজ এবং সামুদ্রিক সংক্রান্ত ম্যাথ করে নিব, ঠিক আছে। তো একটু খেয়াল করে দেখো এখানে আমাদের কি বলতেছে, সামুদ্রিক ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায় তার আগে তোমাদের বলি। সামুদ্রিক ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা দুইভাবে সামুদ্রিক ক্ষেত্রফল বের করতে পারি। কিভাবে সেটা তোমরা একটু খেয়াল করে দেখো। আমরা যদি সামুদ্রিক একটা গঠন করি, খেয়াল করে দেখো এখানে সামুদ্রিক একটা গঠন করলাম, এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সামুদ্রিক, এবং সামুদ্রিকের খেয়াল করে দেখো এটা একটা বাহু, এটা একটা বাহু। সাপোজ মনে করলাম যে আমাদের এটা এ বাহু, মানে এ ভেক্টরটা বাহুটাকে নির্দেশ করতেছে এ ভেক্টর দ্বারা, এটা হচ্ছে আমাদের বি বাহু এবং এটা নির্দেশ করতেছে বি ভেক্টরকে। তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো সামুদ্রিকে যদি এটা বি বাহু হয় তাহলে এটাও আমাদের এই একই বাহু হবে বি ভেক্টর বাহু, এটা এ ভেক্টর হলে এটাও আমাদের বাহুটা হবে এ ভেক্টরই। তার মানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি সামুদ্রিক গঠন করা যায় দুইটা বাহু দিয়ে, দুটো বাহু থাকলে বাদবাকি বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল হওয়ার ফলে আমরা সামুদ্রিক গঠন করতে পারি। তো এক্ষেত্রে সামুদ্রিক ক্ষেত্রফল পাবো আমরা এ এবং বি, যেখানে কি নির্দেশ করবে, বাহু নির্দেশ করবে সামুদ্রিকের। আমরা আরেকটা ভাবে সামুদ্রিক গঠন করতে পারতাম, কিভাবে সেটা দেখো, খেয়াল করে দেখো। আমরা যদি কর্ণ অঙ্কন করতাম তাহলে এই কর্ণটাকে আমি বললাম এটা পি ভেক্টর, আর এই কর্ণটাকে আমি বললাম এটা হচ্ছে আমাদের কিউ, এটা হচ্ছে আমাদের কি বলতো কিউ, এটা পি ভেক্টর, এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর। তাহলে এবার আমাদের কর্ণ দুইটা কি কি আমাদের পি ভেক্টর এবং কিউ ভেক্টর, তাহলে পি এবং কি দ্বারাও আমরা কিন্তু সামুদ্রিক গঠন করতে পারবো। কিভাবে সেটা, যদি এই কর্ণটা এটা হয় তাহলে আমি এখান থেকে বুঝতে পারতেছি জাস্ট কর্ণগুলোকে আমি কিভাবে কি করব, জাস্ট মিলিত করে দিব। এই যে শুধু কর্ণ আছে বাহু নেই, তাহলে এবার যদি আমি সামুদ্রিক গঠন করতে চাই কি করব, আমি পটাপট মিলিত করে দেবো কর্ণগুলোকে। এই যে কর্ণ মিলিত করলাম সামুদ্রিক গঠন হয়ে গেছে। তাহলে সামুদ্রিক কয়ভাবে গঠন করা যায় ভাই? দুইভাবে, একটা হচ্ছে বাহু নির্দেশ করে, একটা হচ্ছে কর্ণকে নির্দেশ করে। তাহলে আমরা সামুদ্রিক ক্ষেত্রফল একবার পাবো বাহু নির্দেশ করে ক্ষেত্রফল, একটা হচ্ছে আমাদের কর্ণ নির্দেশ করে ক্ষেত্রফল। এখন কোন ক্ষেত্রে কোনটা আসবে না আসবে সেই বিষয়গুলো একটু বুঝি আগে, বোঝার পর আমরা গাণিতিক সমস্যাগুলি সমাধান করবো। এটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ তোমাদের গুচ্ছ ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে যাও, গুচ্ছ যাও, সিকের রুয়েট যাও, যেখানে যাবা তুমি এখানে পাবা। আর গ নাম্বার তো অবশ্যই সিকিউ পরীক্ষায়, এসএসসি পরীক্ষার। তো এখানে আমরা একটা কাজ করবো, সামুদ্রিক ক্ষেত্রফল কীভাবে বের করতে হয় না হয় সেটা আমরা খেয়াল করবো। তার সঙ্গে আমরা বুঝলাম এখান থেকে সামুদ্রিক ক্ষেত্রফল আমরা দুইভাবে বের করতে পারি, একটা হচ্ছে বাহু নির্দেশ করে, তোমরা বুঝতে পারতেছো বাহু নির্দেশ করে, আর একটা বের করতে পারি আমরা কাকে নির্দেশ করে বলতো, কর্ণকে নির্দেশ করে। এই তাহলে আমরা একটু আসি মাথা ঠান্ডা করে, বাহু নির্দেশ করে এবং কর্ণ নির্দেশ করে কীভাবে বের করা যায় না যায় সে বিষয়ে খেয়াল করবো। প্রথমে আমরা বাহু নির্দেশ করে সামুদ্রিক ক্ষেত্রফলটা কীভাবে বের করে এইটা একটু দেখি। তো একটু খেয়াল করে দেখো, আমরা সুন্দরভাবে একটু সামুদ্রিকটা গঠন করে নিই, বা মানে অঙ্কন করে নিই আর কি। তো সামুদ্রিক আমাদের অঙ্কন অলরেডি হয়ে গেছে, একটু কম বেশি হলে তোমরা বুঝে নিও যে আসলে এটা কম বেশি হয়ে গেছে, বাট এটা সামুদ্রিক। তাহলে এটা এ ভেক্টর, এটাকে বললাম বি ভেক্টর, সো দ্যাটস এটা বি ভেক্টর, এবং এটা ফাইনালি আমাদের এ ভেক্টরই হবে। তাহলে এই সামুদ্রিকের ক্ষেত্রফল কতটুকু হবে বাহু নির্দেশ করে সেইটা আমাকে বের করতে হবে। কেমনে বের করা যায় ভাই? কেমনে বের করা যায়? খুবই সিম্পল ওয়েতে বের করা যায়। কিভাবে? আমি একটা কাজ করলাম, এই সামুদ্রিকের এই বরাবর একটা আমি কর্ণকে টান দিলাম, কর্ণ মনে করলাম এইটা হচ্ছে আমাদের আর। তাহলে তোমরা আমাকে বলো তো, আমরা জানতেছি সামুদ্রিকের কর্ণ, যে কোনো একটা কর্ণ সামন্তরিককে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এই কর্ণটা সামন্তরিককে সমান দুই খণ্ডে খণ্ডিত করছে, এ পাশে অর্ধেক খণ্ড, এ পাশে অর্ধেক খণ্ড। তাহলে এই সামুদ্রিকের এই নিচের খণ্ডের ক্ষেত্রফল যা হবে উপরে খণ্ডের ক্ষেত্রফল কি হবে তাই হবে, অবভিয়াসলি, কারণ সমদ্বিখণ্ডিত করছে, ঠিক আছে, ক্ষেত্রফলকে। তাহলে এখন তুমি আমাকে বলো যে আমাদের যদি তাই হয় তাহলে আমাদের এইখানে যেটা উৎপন্ন করলো, এই যেটা উৎপন্ন করছে এটা কি ভাই? একটা ত্রিভুজ। তাহলে ত্রিভুজ উৎপন্ন করলে আমি কি বুঝতে পারতেছি না যে ভাই আমাদের এখানে এ আর বি বাহুটা একটা ত্রিভুজকে নির্দেশ করতেছে এতটুকু। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল যেটা হবে, এই ত্রিভুজের ক্ষেত্রফল যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের একটু আগে খেয়াল করলাম ত্রিভুজের ক্ষেত্রফল হাফ অফ মডুলাস অফ এ ক্রস বি। কথা বুঝতে পারছি তো? হ্যাঁ, ঠিক একইভাবে আমি স্পষ্ট বুঝতে পারতেছি যে ভাই আমাদের এই পাশটা যেটা আছে এই পাশটাতে বরং আপার সাইডে বুঝতে পারতেছো এইখানে যে আমাদের যে বাহু নির্দেশ করে যে ত্রিভুজটা পাচ্ছি সেই ত্রিভুজের ক্ষেত্রফল হবে আমাদের এ সমান, এবং এটা হবে আমাদের ক্ষেত্রফল হবে আমাদের হাফ ইন্টু বাহু নির্দেশ করতেছে এ আর বি, যেহেতু তার মানে অবশ্যই এ ক্রস বি। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এখানে আমাদের মোট ক্ষেত্রফল, অতএব সামুদ্রিকের মোট ক্ষেত্রফল এই যে হাফ অফ মডুলাস অফ এ ক্রস বি কে কয় দ্বারা গুণ করতে হবে ভাই? 2 দ্বারা গুণ করতে হবে, কারণ কি এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ। কথা বোঝো? তাহলে এখান থেকে এই টু ক্যান্সেল আউট করে গেলে থাকে আমাদের মডুলাস অফ এ ক্রস বি এর মান, মানে এ ক্রস বি তার মান। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারলাম যে সামুদ্রিকের যখন বাহু নির্দেশ করে ক্ষেত্রফল বের করতে বলবে তখন আসলে বাহু নির্দেশ করে মানেটা হবে আমাদের শুধুমাত্র মডুলাস অফ এ ক্রস বি, যেখানে এ আর বি মানে এ ভেক্টর এবং বি ভেক্টরটা হচ্ছে সামুদ্রিকের দুটো বাহুকে নির্দেশ করবে। কাজ শেষ। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, একদম ক্লিয়ার। এবার আমরা চলে আসি সামুদ্রিকের কর্ণ নির্দেশ করলে সেক্ষেত্রে আমরা আসলে ক্ষেত্রফল কী হবে না হবে সেটা আমরা খেয়াল করি। একটু খেয়াল করে দেখে আগের মতো করে আবার সুন্দরভাবে একটু সামুদ্রিক গঠন করবো আমরা, সামুদ্রিক সুন্দরভাবে অঙ্কন করে নিলাম। এই খেয়াল করে দেখে একটু হয়তো বুঝতে পারতেছো তোমরা, কোনো সমস্যা না হওয়ারই কথা।
একটু খেয়াল করে দেখো, এই যে আমি সামুদ্রিকে অঙ্কন করে নিচ্ছি। এখন আমাদের দরকার কি ভাই? এবার আমাদের বাহু দরকার না ভাই, এখন বাহু নিয়ে আমাদের হেডেক নেই। এবার কি নিয়ে হেডেক করতে হবে? কর্ণকে নিয়ে। তাহলে আমি একটা কাজ করলাম, এইখানে একটা কর্ণ দিলাম এই বরাবর, এই একটা কর্ণ, এই একটা কর্ণ, আর একটা কর্ণ দিলাম হচ্ছে আমাদের এই বরাবর, এই বরাবর, এই বরাবর একটা কর্ণ দিলাম। তাহলে আমি একটা কাজ করলাম, এই কর্ণটাকে বললাম পি কর্ণ, এবং এই কর্ণটাকে বললাম আমি কিউ কর্ণ। আচ্ছা, পি কিউ না দিয়ে যেহেতু আমি এ বি দিয়ে করতেছি, এবার এইটাকে দিলাম আমি এ কর্ণ, এটাকে দিলাম বি কর্ণ। বুঝতে হবে একটা বিষয়, যে আগের বার এ ভেক্টর এবং বি ভেক্টর নির্দেশ করতেছিল সামুদ্রিকের বাহুকে, এবার কিন্তু এ ভেক্টর এবং বি ভেক্টর নির্দেশ করতেছে সামুদ্রিকের কাকে বলো তো? কর্ণকে। কাকে ভাই? কর্ণকে। এখন তুমি আমাকে বলো, মাথা ঠান্ডা করে আমাকে বলো, তোমরা কি জানো সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। তার মানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি, এখান থেকে শুরু করে এই পুরাটা যদি আমাদের এ ভেক্টর হয় এবং যার মান যদি আমাদের এ হয়, তাহলে এইখানে তারা পরস্পরকে ছেদ করছে, যার ফলে এখান থেকে শুরু করে এইখানকার দৈর্ঘ্য যা হবে, দেখো না কেন, এখান থেকে শুরু করে এই পর্যন্ত দৈর্ঘ্য যা হবে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত দৈর্ঘ্যটা কিন্তু তাই হবে। ঠিক একইভাবে বি ভেক্টরটাকেও যেহেতু সমদ্বিখণ্ডিত করতেছে এই পয়েন্টে, যার ফলে এখান থেকে এতটুকু দৈর্ঘ্য যা হবে, এখান থেকে এতটুকু দৈর্ঘ্য তাই হবে। কথা বুঝিও। তাহলে এখন তুমি আমাকে বলো, এ ভেক্টরটাকে যেহেতু সমান দুই খণ্ডে ভাগ করছে এই পয়েন্টে, যার ফলে আমি এখান থেকে লিখতে পারবো না যে আমাদের এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই অর্ধেকটা যেটা হবে, এই অর্ধেকটা ভেক্টর, এবং এই ভেক্টরটার মান হবে আমাদের, মানে এই ভেক্টরটা হবে আমাদের এ ভেক্টর ডিভাইড বাই 2। ওকে ফাইন। ঠিক একইভাবে আমি স্পষ্ট বুঝতে পারতেছি, যেহেতু বি ভেক্টরটা এখানে সমদ্বিখণ্ডিত হয়েছে, তার ফলে আমি এখান থেকে স্পষ্ট বুঝতে পারবো এখান থেকে শুরু করে এই এতটুকু এটা একটা ভেক্টর, এবং এটা হবে আমাদের বি ভেক্টর ডিভাইড বাই 2, সমদ্বিখণ্ডিত করছে। একইভাবে এখান থেকে এই পুরোটা যদি এ ভেক্টর হয়, তাহলে এখান থেকে শুরু করে এই অর্ধেকটা হবে আমাদের এ ভেক্টর ডিভাইড বাই 2, এখান থেকে এই অর্ধেকটা হবে আমাদের বি ভেক্টর ডিভাইড বাই কত বলো তো? 2। কথা বুঝিও। তাহলে এখন তুমি আমাকে বলো তো, এখানে আমাদের কয়টা ত্রিভুজ উৎপন্ন করছে? বেসিক্যালি খেয়াল করে দেখো, এখানে একটা ত্রিভুজ, এই যে নিচের অংশটাতে একটা ত্রিভুজ, তারপর এখানে একটা ত্রিভুজ 2টা, তারপর এখানে একটা ত্রিভুজ এই যে 3টা, এখানে একটা ত্রিভুজ কটা বলো তো? 4টা। এবং তোমরা খেয়াল করে দেখো, প্রত্যেকটা ত্রিভুজের আমাদের ক্ষেত্রফল কেমন হবে? এখানে সমান হবে, সমান সমান করে হবে। তাহলে তুমি আমাকে বলো, এখানে আমাদের কর্ণ নির্দেশ করে আমাদের ক্ষেত্রফল কতটুকু আসতেছে? এবার বাহু না, কিন্তু এটা কিন্তু বাহু না, এটা কিন্তু সামুদ্রিকের কি বলতো? কর্ণ। বাট ত্রিভুজের কি হয়ে গেছে? ত্রিভুজের বাহু, সামুদ্রিকের কি বলতো? কর্ণ। ব্যাস। তাহলে আমাদের প্রথমটার ক্ষেত্রফল কত হবে? প্রথমটার ক্ষেত্রফল হচ্ছে আমাদের জানা আছে, বাহু নির্দেশ করে ত্রিভুজের ক্ষেত্রফল, এতটুকু ত্রিভুজের ক্ষেত্রফল হবে আমাদের হাফ অফ কি বলতো? আমাদের বাহু দ্বারা ক্রস গুণফলের মান, তার মানে এ ভেক্টর ডিভাইড বাই 2 ক্রস বি ভেক্টর ডিভাইড বাই 2। এটা হচ্ছে আমাদের প্রথমটার এরিয়া, এই যে এরিয়া নাম্বার, এটা হচ্ছে আমাদের এরিয়া 1, 1 নম্বর ত্রিভুজের। 1 নম্বর ত্রিভুজ, 2 নম্বর, এই 3 নম্বর, এই দিলাম 4 নম্বর। তাহলে একটু মাথা ঠান্ডা করে বলো, এখান থেকে A1 যেটা আসতেছে সেটা আসতেছে কত আমাদের? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, মানে 8 ইন্টু 1/8 ইন্টু কত আমাদের এ ভেক্টর ক্রস কি বলো তোমাদের বি ভেক্টর। তাহলে একটার যদি ক্ষেত্রফল এইটা হয়, তাহলে সমস্ত সামুদ্রিক ক্ষেত্রফল কত হবে? তাহলে অতএব কর্ণ নির্দেশ করে, এই যে কর্ণ নির্দেশ করে সামুদ্রিকের ক্ষেত্রফল যেটা হবে, এটা খুব ইজিলি বোঝা যায় যে আমাদের A ইজিক্যাল টু হবে আমাদের A1 গুণন কত বলতো? 4। তাহলে এখান থেকে আমাদের A ইজিক্যাল টু হবে A1 বলতে এইটা 1/8 ইন্টু মডুলাস অফ A ক্রস B ইন্টু হচ্ছে আমাদের 4, 4 একে 4, 4 দুগুণে 8। তাহলে এখান থেকে আমাদের ফাইনালি যেটা আসে সেটা হচ্ছে আমাদের A ইজিক্যাল টু হচ্ছে আমাদের হাফ অফ মডুলাস অফ A ক্রস B। তার মানে তুমি একটা বিষয় বুঝতে পারলা? হ্যাঁ, দেখো বুঝতে পারছো তো? হ্যাঁ, তার মানে তুমি একটা বিষয় খেয়াল করে দেখো, আমরা যখনই বাহু নির্দেশ করতেছি সামুদ্রিকের, যে দুটো ভেক্টর দেওয়া আছে, যে দুটো ভেক্টর আমাদের সামুদ্রিকের বাহুকে নির্দেশ করতেছে, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল কিন্তু জাস্ট কি বলতো? জাস্ট হচ্ছে আমাদের মডুলাস অফ A ক্রস B, এ ভেক্টর এবং বি ভেক্টর ক্রস গুণফলের মানটা। আর যখনই কর্ণ নির্দেশ করতেছে সামুদ্রিকে যখন বলবে, তখন পট করে A ক্রস B এর মান তো হবে, তার সঙ্গে A ক্রস B এর সঙ্গে কি হবে? আমাদের ওই মানের সঙ্গে কি করতে হবে? হাফ দ্বারা গুণ করতে হবে। তার মানে আমি এখান থেকে একটা বিষয় বুঝতে পারতেছি যে ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রফল যে সূত্র যা ছিল সামুদ্রিকের কর্ণ নির্দেশ করে সামুদ্রিক ক্ষেত্রফলটা, একই সূত্র দিয়েই আমাদের ম্যাথটা সলভ হবে। কারণ ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সময় তখন কত ছিল? হাফ ইন্টু মডুলাস অফ A ক্রস B, আর যখন সামুদ্রিক কর্ণ নির্দেশ করতেছে সেক্ষেত্রেও আমাদের হাফ ইন্টু মডুলাস অফ A ক্রস B। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করবো, যেটা ত্রিভুজের ক্ষেত্রফল এবং সামুদ্রিক ক্ষেত্রফল সংক্রান্ত, এবং সেটা বাহু নির্দেশ করে এবং কর্ণ নির্দেশ করে। তো চলে আসি আমরা আমাদের গাণিতিক সমস্যার সমাধানে। তো আমাদের প্রথম কোশ্চেনটা দেখি আমাদের কি বলতেছে। আসলে ভাই ক্ষেত্রফল সংক্রান্ত আসলে খুব বেশি ক্রিটিক্যাল কোশ্চেন হয় না, জাস্ট সিম্পল কোশ্চেনই হয়, বাট ছেলেমেয়েরা আসলে সূত্রটাই আসলে মনে রাখতে পারে না, ঠিক আছে? আর আমি আশা করি তোমরা ফিজগুলো ফিল করলে অটোমেটিক্যালি শুধু তোমার পরীক্ষা হলে 3 সেকেন্ডের মাঝে নিয়ে আসতে পারবা, ঠিক আছে? তো একটু খেয়াল করে দেখো, প্রথমটা কি বলতেছে এ ভেক্টর এত, বি ভেক্টর এত দ্বারা ভেক্টর দ্বারা একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে নির্ণয় করতে হবে। খুবই
কমন একটা কোশ্চেন, খুব সহজ একটা কোশ্চেন। কীভাবে সলভ করবা? খুবই সোজা। যে আমরা জানি ত্রিভুজের যে ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে আমাদের হাফ অফ মানে হাফ ইন্টু মডুলাস অফ এ ক্রস বি এর মানটা, মানে এ ক্রস বি এর মানটা। এখন ভাই এখানে আমাদের এটা সলভ করার জন্য লাগবে কি? আমাদের লাগতেছে যে আমাদের এ ক্রস বি এর মানটা। তাহলে এখানে আমি এ ক্রস বিটা আমি বের করে নিই, এ ক্রস বি এর মান বের করে নেব। ওকে, তাহলে আগে এ ক্রস বিটা দেখি কত আসে। তাহলে এ ক্রস বি করতে গেলে তোমরা মেথড জানো, আই জে আর এখানে আমাদের কে থাকবে। তারপর কি হচ্ছে ঘটনাগুলো, এ ভেক্টর আই সহগ হচ্ছে আমাদের 2, প্রথম তোমাদের শেখাইছিলাম। দেখো ভেক্টর একাডেমিক টু অ্যাডমিশনের 10 নম্বর লেকচার সম্ভবত, ঠিক আছে? তোমার ডট গুণন এবং ক্রস গুণনে কীভাবে করতে হয় না হয় সেটা শেখাইছি তোমাদের। তাহলে এ ভেক্টর আই সহগ হচ্ছে 2, যে সহগ 4, কে সহগ হচ্ছে আমাদের 9। আর বি ভেক্টর আই সহগ পর্যায়ক্রমে 1, যে সহগ 1, এটাও আমাদের 1। তো বুঝতে পারতেছো এখানে আমি প্রথমে আইকে কমন নিব, আইকে কমন নিলে প্লাস আইকে নিলাম। তো তোমরা জানো এগুলো কীভাবে করতে হয়। আমাদের এই বরাবর সারি কলাম আর এই বরাবর সারি আমাদের আউট, তখন থাকে আমাদের 4 একে 4 -9, 4 -9। তারপর মাইনাস জে নিলে আমাদের এই বরাবর আমাদের সারি এবং এই বরাবর কলাম আমাদের আউট, তখন এই বরাবর আউট আমাদের, তখন থাকবে আমাদের 2 মাইনাস হচ্ছে 9 একে 9। তারপর প্লাস কে নিব, প্লাস কে জায়গা হচ্ছে না, প্লাস কে নিলে আমাদের থাকে এখানে যেটা, সেটা হচ্ছে আমাদের এই বরাবর সারি তো আমাদের উপর বরাবর আউট, কলামটা হবে আমাদের এইটা আউট, তখন 2 একে 2 -4, এই যে 2 -4। তাহলে এখান থেকে আমাদের আসে যেটা, সেটা কি আসতেছে দেখো তো, আসতেছে আমাদের -5 আই ক্যাপ। তারপর এখানে থাকতেছে কত আমাদের প্লাস 7 জে ক্যাপ, আর এখানে থাকে আমাদের মাইনাস টোয়াইস কি বলতো আমাদের কে ক্যাপ। তো এটা হচ্ছে আমাদের কি বলতো, এটা আমরা পাচ্ছি এ ক্রস বিটা, এ ক্রস কি বলতো ভাই বি। তাহলে এ ক্রস বি যদি আমাদের এটা হয়, তাহলে এ ক্রস বি এর মান কত হবে, মডুলাস অফ এ ক্রস বি ইজ ইকুয়াল টু হবে আমাদের আন্ডার রুট অফ আই সহগের উপর স্কোয়ার, যে সহগের উপর স্কোয়ার, কে সহগের উপর স্কোয়ার, আই সহগ কত আমাদের -5 এর উপর স্কোয়ার মানে 25, যে সহগ মানে 49, কে সহগ বলতে আমাদের এখানে 4। ক্যালকুলেশন করে যা আসবে তাই কি করতে হবে এখানে। অতএব এখানে তোমরা বলে দিবা এরিয়া ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত বলতো, আন্ডার রুট অফ কত আমাদের এখানে 25 যোগ 49 যোগ 4 ডিভাইড বাই হচ্ছে আমাদের কত বলতো 2। কথা বুঝতে পারছো? এটা ক্যালকুলেশন করে যা আসবে তাই তোমরা এখানে বসাই দিবা, তাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এখানে কি বলতো আমাদের অ্যান্সার। তো এবার চলে আসি আমরা 2 নম্বর এক্সাম্পলে। এখানে দেখো কি বলতেছে এ ভেক্টর এত এবং বি ভেক্টর এত একটি সামুদ্রিকের দুইটি কর্ণ নির্দেশ করলে সামুদ্রিক ক্ষেত্রফল কত হবে নির্ণয় করতে হবে। তো তোমাদের বলছিলাম সামুদ্রিক কর্ণ কিভাবে নির্দেশ করা যায়, সূত্র জানা আছে। যেহেতু এ ভেক্টর এবং বি ভেক্টর দ্বারা সামুদ্রিক দুটো কর্ণকে নির্দেশ করতেছে, অতএব আমরা জানি, তোমরা সুন্দরভাবে লিখবা, আমরা জানি যে সামুদ্রিক কর্ণ নির্দেশ করে ক্ষেত্রফল, লিখবা সুন্দরভাবে সামুদ্রিকের কর্ণ নির্দেশ করে, দেখো কর্ণ নির্দেশ করে সুন্দরভাবে লিখবা ক্ষেত্রফল কতটুকু হচ্ছে ভাই, যে আমাদের হাফ অফ মডুলাস অফ এ ক্রস বি। এবং তোমাদের বারবারই বলছিলাম ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয় যেভাবে, সামুদ্রিকের কর্ণ নির্দেশ করে করার ফলে আমাদের ক্ষেত্রফল কিন্তু একই হবে, একই ফর্মুলা। তার মানে ত্রিভুজের ক্ষেত্রে হাফ অফ এ ক্রস বি, সামুদ্রিক ক্ষেত্রেও কর্ণ নির্দেশ করে হাফ অফ এ ক্রস বি এর মানটা, ব্যাস। এখন তোমরা আমাকে বলো, একটু আগে তো ভাই শেখাইলাম এটাকে নতুন করে করা লাগবে? অ্যান্সারটা হচ্ছে না। লাগবে নাকি এটা অ্যান্সার? না। তাহলে এটাতে যেটা আসবে তোমরা কমেন্টস করে আমাকে জানিয়ে দিবা ভাই এটা অ্যান্সার। তো এবার চলে আসি আমরা 3 নম্বর এক্সাম্পলে। 3 নম্বর এক্সাম্পল দেখো কি বলতেছে পি ভেক্টর এত কিউ ভেক্টর এত দ্বারা গঠিত একটি সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় করো যখন পি ভেক্টর ও কিউ ভেক্টর সামুদ্রিক দুটি সন্নিহিত বাহুকে নির্দেশ করে। এই ম্যাথটা কি সলভ করে দেওয়া লাগবে? অ্যান্সার হচ্ছে না। কারণটা কি? আমরা জানি, তুমি সুন্দরভাবে লিখবা, আমরা জানি এভাবে লিখবা, আমরা জানি সামুদ্রিকের, এইভাবে লিখবা, সামুদ্রিকের বাহু নির্দেশে ক্ষেত্রফল, বাহু নির্দেশে কি বলতো আমাদের ক্ষেত্রফল যেটা আসতেছে এটা হচ্ছে আমাদের এরিয়া ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের মডুলাস অফ বা মান, কার মান, যেহেতু বাহু পি এবং কিউ, যার ফলে পি ভেক্টর ক্রস কিউ ভেক্টরের যে মানটা হবে সেটা হচ্ছে আমাদের এখানকার সামুদ্রিকের ক্ষেত্রফলটা। তো তোমরা একইভাবে আগের মতো করে পি ক্রস কিউ বের করবা, তারপর পি ক্রস কিউ এর মানটা বের করবা, মানটা বের করার পর যা আসবে তাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এবং তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবা যে ভাই এটা আমাদের অ্যান্সার এটা আসতেছে, ঠিক আছে? এবং তুমি দেখবা বিগত সালে ঢাবিতে যখন তুমি পরীক্ষা দিবা বা প্রশ্নগুলো দেখবা তুমি ঢাবিতে পরপর সিকের ওয়েট ঢাবি পরপর তোমাদের এগুলো কোশ্চেনই আসতেছে। ছেলেমেয়েরা একটাই, বারবার কথা একটাই, ছেলেমেয়েরা আসলে সূত্রটাই মনে রাখতে পারে না। তো সূত্র যদি মনে না থাকে তুমি একটা কাজ করবা, যেখানে বাহু নির্দেশ করে ক্ষেত্রফল তুমি পটাপটি সামুদ্রিক একটা গঠন করবা, যে সামুদ্রিক গঠন করলা বাহু নির্দেশ করে এই টান দিবা, এটা যদি পি ভেক্টর হয়, এটা যদি আমাদের কিউ ভেক্টর হয়, এটা আমাদের কিউ, এটা আমাদের পি, তাহলে এটার ক্ষেত্রফল হবে, তুমি জানতেছো ত্রিভুজের ক্ষেত্রফল মানে হচ্ছে আমাদের হাফ অফ মডুলাস অফ পি ক্রস কিউ হবে। তাহলে মোট যে ক্ষেত্রফলটা হবে, মোটটা হবে সামুদ্রিক ক্ষেত্রফল, তাহলে মোট ক্ষেত্রফল আমাদের এই যে টোটাল এরিয়া ইজ ইকুয়াল টু হবে আমাদের এটা 2 গুণ, তার মানে একবারে মডুলাস অফ পি ক্রস কি বলতো কিউ। এই তো মনে একদম থাকবে ভাই, মুখস্থ করা লাগবে না। তো চলে আসি আমরা ঘন সামুদ্রিকে আমরা সুন্দরভাবে ইংলিশে বলি প্যারালেলো পাইপ, ঠিক আছে? তো এই ঘন সামুদ্রিকটা আসলে দেখতে কীরকম তোমাদের একটু অঙ্কনটা জরুরি জানাটা, যাতে করে আমাদের একটা ফিল নেওয়া যায়, হ্যাঁ? এবং এই ঘন সামুদ্রিক থেকেই আমাদের এই সমতলী হওয়ার ব্যাপারটা এই আমাদের কনসেপ্টগুলো চলে আসবে, মানে A to Z ঘন সামুদ্রিক থেকে শুরু করে A to Z এখানে চলে আসবে এই কনসেপ্টগুলো আমাদের।
তো তোমাদের একটু বলি, ঘন সামুদ্রিকটা অঙ্কন করার জন্য তোমরা একটা কাজ করবে, এই যে বাঁকাভাবে একটা ঘন অঙ্কন করো বাঁকাভাবে। তো আমরা একটা কাজ করলাম, আমাদের ঘন সামুদ্রিক হওয়ার জন্য আসলে কয়টা ভেক্টর লাগে একটু খেয়াল করে দেখি। আমরা বললাম এইটা হচ্ছে আমাদের একটা ভেক্টর, এইটাকে আমরা বললাম এটা হচ্ছে আমাদের পি ভেক্টরটা, এইখানে একটা ভেক্টর বললাম এটাকে, এইটা হচ্ছে আমাদের কিউ ভেক্টরটা, এবং এই যে ভেক্টরটা আছে এই ভেক্টরটাকে আমি বললাম এটা হচ্ছে আমাদের আর ভেক্টরটা। কি ভেক্টর বলো তো? আর ভেক্টর। এবং তুমি খেয়াল করে দেখো একটা বিষয় খেয়াল করা যায়, যেহেতু ঘন সামুদ্রিক তার মানে কিছুটা মোচড় দিচ্ছে সামুদ্রিকের মতো প্রত্যেকটা বাহুর সঙ্গে 90 ডিগ্রি করে নাই। কত ডিগ্রি করে নাই? 90 করে নাই। তো যার ফলে যেহেতু একটা মোচড় দিছে মানে এই যে উপরেরটা মোচড় দিছে 90 ডিগ্রি বরাবর মোচড় দিছে। তো আমি এখানে হিসাব করলাম যে আমাদের একটা দেখা যাক, এটা পরীক্ষা করলাম, আমরা হিসাব করে দেখলাম যে এটা লম্বের সঙ্গে মানে এখানে যে অভিলম্ব আছে এর সঙ্গে যে কোণ উৎপন্ন করছে সেই কোণটাকে আমরা বললাম এখানে থিটা। হিসাব করে দেখলাম যতটুকু হেলে গেছে, তাহলে এই কোণ যদি থিটা হয় তাহলে তোমরা আমাকে বলো এখান থেকে টান দিলে একটু বাঁকা হয়ে গেল, তোমরা বুঝতেই পারতেছো হয়তো বা, এখান থেকে যদি আমি টান দিই তাহলে তোমরা একটু আমাকে বলো এই কোণ থিটা হলে আমাদের এখানকার এই কোণটাও কত হবে, আমাদের এটাও বেসিক্যালি কত হবে, থিটাই হবে। বুঝতে পারছো আশা করি? ওকে, এখন তোমরা একটা কাজ করে ফেলো, তোমরা আমাকে একটু বলো এই ঘন সামুদ্রিকের আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের আয়তনটা বের করবো আমরা। আচ্ছা, এই ঘন সামুদ্রিকের আয়তন কেমন বের করা যায়? প্রথম কথা তোমরা একটু খেয়াল করে দেখো, আমরা জানি ঘন সামুদ্রিকের আয়তন বলতেছে এখানে, তাহলে আয়তন মানে কি? আয়তন মানেটা হচ্ছে আমাদের আয়তন মানে আমরা বলতে পারবো দৈর্ঘ্য লাগবে, তারপর লাগবে আমাদের প্রস্থ, তারপর আমাদের উচ্চতা। এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেলেই আমরা তাদের গুণ করলেই আমি আয়তন পেয়ে যাব। তো তোমরা জানতেছো দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে আমরা এটাকে বলতে পারবো আমাদের ক্ষেত্রফল, আর ক্ষেত্রফলের সঙ্গে যদি আমি উচ্চতাকে গুণ করে দিই তাহলে আমরা বেসিক্যালি আসলে আমাদের আয়তন যেটা সেই আয়তন আমরা পাবো। এখন ক্ষেত্রফলটা দেখি তো কতটুকু আসে ঘন সামুদ্রিকের। আচ্ছা, একটা বিষয় খেয়াল করে দেখো, নিচের যে এই অংশটা আছে, নিচের যে এতটুকু অংশ আছে, এতটুকু এই টোটালটা। আচ্ছা, নিচের এই এতটুকু যেটা আছে, এই এতটুকু টোটালটা, এই যেটা আছে, এটা কি আমাদের একটা, এটা কি খেয়াল করে দেখো তো, এটা কি আমাদের দেখে বোঝা যাচ্ছে না এই যে ভাই আমাদের এটা সামুদ্রিক? হ্যাঁ, এটা সামুদ্রিক। খেয়াল করে দেখো না কেন? আরে ভাই, এটা পি ভেক্টর হলে এটাও আমাদের পি ভেক্টর, এটা কিউ ভেক্টর হলে এটাও আমাদের কিউ ভেক্টর। তাহলে তুমি আমাকে বলো তো, এখানে পি ভেক্টর এবং কিউ ভেক্টর যদি একটা সামুদ্রিক গঠন করে তাহলে পি এবং কিউ সামুদ্রিক কি নির্দেশ করতেছে? বাহু নির্দেশ করতেছে। তাহলে এতটুকু সামুদ্রিকের ক্ষেত্রফল যা হবে বাহু নির্দেশ করে, এই যে আমাদের যে ঘন সামুদ্রিক আছে তার ক্ষেত্রফলটাও কিন্তু তাই হবে। ঠিক আছে, সামুদ্রিক ক্ষেত্রফল মানে এখানে সামুদ্রিক ক্ষেত্রফল পি এবং কিউ দ্বারা গঠিত সামুদ্রিক ক্ষেত্রফল যা, এই ঘন সামুদ্রিক ক্ষেত্রফলটা কিন্তু আমাদের তাই। তাহলে এখানে আমাদের ক্ষেত্রফল যেটা হবে আমাদের সামুদ্রিক ক্ষেত্রফল কি নির্দেশ করে? বাহু নির্দেশ করে, তার মানে অবশ্যই মডুলাস অফ কি হবে এখানে? মডুলাস অফ পি ভেক্টর ক্রস কি বলতো আমাদের কিউ ভেক্টর। একটু আগে শিখলাম ভাই। এর সঙ্গে আমাকে গুণ করতে হবে কি বলতো? উচ্চতা। দেখি তো এখানে আমাদের উচ্চতা কতটুকু পাওয়া যায়। একটু মাথা ঠান্ডা করে একটু খেয়াল করে দেখো, যেহেতু আমাদের আর ভেক্টরটা কিন্তু আসলে উচ্চতা নির্দেশক। কারণটা কি? আর ভেক্টরটা যদি খারাপভাবে না থাকতো, আর ভেক্টরটা যদি আমাদের কিছু আরও একটু বাঁকা হইতো তখন উচ্চতা কিন্তু আরও কমে যেত। যদি আর ভেক্টরটা এই দিকে যেত তখন উচ্চতা সর্বোচ্চ আমাদের এখান থেকে এতটুকু হইতো। যার ফলে আর ভেক্টরের একটা উপাংশ পাবো আমি, আর ভেক্টরের উপাংশ পাবো আমি দুইটা। যেহেতু এর সঙ্গে মনে করছি থিটা কোণ উৎপন্ন করছে, এর সঙ্গে থিটা মানে এর সঙ্গে থিটা, যার ফলে এই দিক বরাবর হবে আমাদের, এই দিক বরাবর হবে আমাদের, এই যে এই দিক বরাবর হবে আমাদের, এই দিক বরাবর যার সঙ্গে কোণ উৎপন্ন করছে সেই দিক বরাবর আমাদের আর ইন্টু কস থিটা। এইটা যদি আর ইন্টু কস থিটা হয় এই উচ্চতাটা, তাহলে এটাও তো উচ্চতা, এটাও হবে আমাদের কি বলতো? আর ইন্টু কস কি বলতো থিটা। তাহলে আমি এখান থেকে স্পষ্ট বুঝতে পারলাম যে ঘন সামুদ্রিকের আমরা এখানে ক্ষেত্রফল বের করে ফেলছি এইটা, আর এই ঘন সামুদ্রিকের আমাদের যে উচ্চতাটা, এই উচ্চতা এই যে এইটা যেটা সেটা হচ্ছে আমাদের আর ইন্টু কি বলতো কস থিটা। তো এখানে অনায়াসে বলা যাবে যে আমাদের এখানে উচ্চতা যেটা সেটা হচ্ছে আমাদের আর ইন্টু কস থিটা। তো এখন তুমি আমাকে বলো তো, একটু মাথা ঠান্ডা করে বলো যে আমি এখানে একটা কাজ করলাম, এই পুরোটা তো মান বোঝাচ্ছে, হ্যাঁ মান বোঝাচ্ছে। তাহলে আমি একটা কাজ করলাম, কীরকম কাজ? এখানে একটু লিখে দিলাম, কোথায় লিখবো আমি? এইদিকে লিখি, ঠিক আছে, তোমরা যাতে বুঝতে পারো কি, এইদিকে লিখলাম। তাহলে তোমরা আমাকে বলো, এইখানে লিখি, জায়গা একটু মিশাই দিই। তোমরা এবার আমাকে বলো, এখানে আমি একটা কাজ করলাম, মডুলাস অফ পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর, অর্থাৎ পি ক্রস কিউ এর মানটাকে আমি বললাম এখানে এস। কি বলছি ভাই? এস। তাহলে এই পুরো মানটাকে যদি আমি এস বলি তাহলে এস বললাম, আর এর জায়গায় আমাদের আর থাকলো, কস থিটার জায়গায় আমাদের কস ইন্টু থিটা। এখন তুমি আমাকে বলো তো, আমাদের পড়ালেখা ছিল আমাদের ডট গুণ ফলে আমরা শিখে ফেলছি, এ ডট বি মানে হচ্ছে আমাদের এ বি কস কি বলতো আমাদের থিটা। তাহলে এখান থেকে স্পষ্ট বুঝতে পারতেছি এস আর কস থিটা মানে হচ্ছে আমাদের এস ডট আর। তাহলে এখানে লেখা যাবে এস ডট হচ্ছে আমাদের আর, ভেক্টর আকারে দিতে হবে তখন। তাহলে এখন তুমি একটু খেয়াল করে দেখো তো, আমাদের যেটা পাচ্ছি আমরা, এটা হচ্ছে আমাদের ভলিউম। কার ভলিউম? আমাদের প্যারালাল পাইপের বা ঘন সামুদ্রিকের। তাহলে আমাদের এখানে ভলিউম যেটা আমাদের আয়তন যেটা সেটা হচ্ছে আমাদের এস ভেক্টর। বলতে কোনটাকে বোঝাচ্ছে? এস মানে হচ্ছে আমাদের এস এর মান ছিল এইটা। তাহলে এস ভেক্টরটা যেটা হবে এখানে এস ভেক্টরটা যেটা হবে সেটা হচ্ছে আমাদের পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর।
কারণ এস ভেক্টরের মানটা ছিল পি ক্রস কিউ এর মান, তাহলে এস ভেক্টরটা হবে পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর। তাহলে এস ভেক্টর বলতে আমাদের পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর ডট এই যে ডট এই ডট ইনটু কি ভেক্টর বলতো আর ভেক্টর। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি আমাদের ঘন সমদ্বিকের যে আয়তনটা হবে সেই আয়তনটা হচ্ছে আমাদের এটা। তাহলে এখান থেকে এটাকে সুন্দরভাবে লেখা যাবে, এটাকে এভাবেও চাইলে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, অথবা যেহেতু আমরা জানি ডট গুণফল বিনিময় সূত্র মানে, তার মানে আমাদের জানা আছে এ ভেক্টর ডট বি ভেক্টর যে কথা, বি ভেক্টর ডট এ ভেক্টরটা একই কথা, যার ফলে আমাদের এখানে এটাকে চাইলে লেখা যাবে আমাদের এখানে যে আমাদের ভলিউম আসতেছে সেটা হচ্ছে আমাদের আর ভেক্টর ডট পি ভেক্টর ক্রস কি বলতো আমাদের কিউ ভেক্টর। এইটাই হচ্ছে আমাদের ঘন সামুদ্রিকের কি বলতো আয়তন নির্ণয়। এখন তোমাদের একটু বলি আর কি কথা, আমি একটু এদিকে লিখি। ঘন সামুদ্রিকের আয়তন আমরা আসলে নির্ণয় করার জন্য আমাদের কটা ভেক্টর লাগতেছে? 3টা ভেক্টর লাগতেছে। দেখো 3টা ভেক্টর লাগতেছে, পি কিউ একটা আর। তাহলে কিভাবে আমি মাথায় রাখবো যে আমি কি করলে আমি ঘন সামুদ্রিকের আয়তন পাবো? তো তুমি একটু খেয়াল করে দেখো, আমরা এখানে যে আয়তনটা পাইছি ঘন সামুদ্রিকের, সে আয়তনটা আমরা পাইছি একবার কি করছি বলতো পি ভেক্টর, খেয়াল করে দেখো একবার করছি কি আমরা আয়তনটা পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর, তাই না? এর সঙ্গে ডট গুণফল করছি আর কি বলতো আর ভেক্টরকে। অথবা এখানে আরেকটা বিষয় লিখতে পারতাম, কি লিখতে পারতাম যে ভাই আমাদের এখানে লেখা যেত, কি লেখা যেত একটু খেয়াল করে দেখো, এখানে লেখা যেত কি লেখা যেত আর ভেক্টর ডট পি ভেক্টর ক্রস কি বলতো আমাদের কিউ ভেক্টর, ব্যাস এইটা। তো একটু তোমাদের বলি, তোমরা এটা বিষয় এভাবে মাথায় রাখবে না, মাথায় রাখবে এভাবে, এটা সার্কেল দিবা, সার্কেল দেওয়ার পর এন্টি ক্লকওয়াইজ বরাবর, কি বরাবর? ঘড়ির কাঁটা বিপরীত দিকে এন্টি ক্লকওয়াইজ বরাবর 3টে ভেক্টর দিবা। এটা সাপোজ পি, এটা কিউ, ক্রমান্বয়ে এটা কি আমাদের আর। তাহলে তোমরা যে কোনো দুটাকে গুণ করবা, যে কোনো দুটার ক্রস গুণফলকে তৃতীয়টার সঙ্গে ডট গুণফল করবা, তাহলে পরে ওইটাই হচ্ছে আমাদের ঘন সামুদ্রিকের ক্ষেত্রফল তোমার আয়তনটা। তাহলে আমাদের খেয়াল করে দেখি তো আমাদের কি আসে, প্রথমটার দুটোর ডট ক্রস গুণফল করবো পি ক্রস কিউ, এর সঙ্গে ডট গুণফল করবো আমরা কার বলতো আর এর, এইটা আমি এটা পাচ্ছি, ঠিক আছে। তারপর আমি আরও পাবো, কীরকম পাবো খেয়াল করে দেখো, এবার পি না দিয়ে কিউ দিব, কিউ থেকে শুরু করবো, তাহলে কিউ ভেক্টর ক্রস আর ভেক্টর ডট পি ভেক্টর, এটাও আমাদের এটা আসবে, এটাও তাই আসবে। অথবা আর ভেক্টর, খেয়াল করে দেখো আর ভেক্টর ক্রস পি ভেক্টর ডট কি ভেক্টর বলতো কিউ ভেক্টর, এটা করলে আমাদের তাই আসবে। এখন তোমাদের বলছিলাম একটু আগে, যেহেতু আমাদের এটা বিনিময় সূত্র মানে, তার মানে এটা সমান লেখা যাবে, কি লেখা যাবে আর ভেক্টর ডট পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর। একইভাবে এটাকেও লেখা যাবে, এই যে এটাকেও লেখা যাবে, কি লেখা যাবে এটাকে পি ভেক্টর ডট কিউ ভেক্টর ক্রস কি বলতো আমাদের আর ভেক্টর। এবং এইটাকে লাস্টের এইটাকে লেখা যাবে, এই যে এইটাকে যেটা লেখা যাবে একটু নিচে লিখি, এটাকে যেটা লেখা যাবে সেটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর ডট আর ভেক্টর ক্রস কি বলতো পি ভেক্টর। এই প্রত্যেকটাই হচ্ছে আমাদের ঘন সামুদ্রিকের প্রত্যেকটা সূত্র 3 দুগুণে 6টা পাবা তুমি, একটা থেকে 2টা, তাই 3টা থেকে 6টা পাচ্ছ তুমি। এই 6টার মধ্যে যে কোনো একটা দিয়ে টেস্ট করবা, যে কোনো একটা দিয়ে তুমি জাস্ট আয়তনটা বের করবা, দেখবা প্রথমটা দিয়ে যে অ্যান্সার যা, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ যেটাই মূল চাপে কেন সেটা দিয়ে তোমার অ্যান্সারটা তাই আসবে। মানে মূল কথা হচ্ছে এরকমটা, যে কোনো দুইটার ক্রস গুণফলকে 3 নাম্বারটা দ্বারা কি করতে হবে ডট গুণফল করতে হবে, তাহলে পরে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ঘন সামুদ্রিকের আয়তন, ব্যাস। এখন অনেকেই বলবে যে ভাই আপনি ঘন সামুদ্রিকের আয়তন তো বের করে দেখাইলেন, সমস্যা নেই, বুঝলাম, এটা মিশিয়ে দিলাম, ঘন সামুদ্রিক আয়তন ব্যাপারটা আমরা বুঝতে পারছি। এখন কথা হচ্ছে ভাই সমতুলীয় ব্যাপারটা কীরকম জিনিস, তোমাদের একটু বলে রাখি, মাথা ঠান্ডা করে শোনো। সমতুলীয় ব্যাপারটা এরকমটা জিনিস যে আমাদের 3টা ভেক্টর যখন আমাদের একই তলে থাকবে, হ্যাঁ আমি সমতুল্যটা লিখতে চাচ্ছি, আমি সমতুল্যটা তোমাদের একটু বোঝাই। সমতুলীয় ব্যাপারটা কীরকম জিনিস এটা লিখে দিই টাইটেলটা, তাহলে এটা হবে আমাদের সমতুলীয়। সমতুলীয় ভেক্টর কেমন হবে দেখো, একটু তোমাদের বলি, একটু বোঝাই, অল্প একটু কনসেপচুয়াল বিষয় বোঝাই, মাথা রাখবা। দুইটা ভেক্টর সব সময় সমতুলীয়, আর সমতুল্যের ইংলিশ হচ্ছে কোপ্লেনার। কি প্লেনার? কোপ্লেনার। দুইটা ভেক্টর যে কোনো তলের সাপেক্ষে সবসময় সমতুল্য হবে, ব্যাপারটা এরকমটা। সাপোজ আমি তোমাকে বললাম এই দুটো মার্কার আমার এই হাতের তালুর সাপেক্ষে সমতুল্য বানাও তো দেখি। হাতের তালু সাপোজ এইভাবে আছে, হাতের তালুর সাপেক্ষে যে দুটো মার্কারকে এভাবে রাখছি, দেখো হাতের তালুতে আমাদের দুটো মার্কার সমতুল্য হয়ে গেছে। এবার যদি বলি যে মার্কার দুটাকে এভাবে রাখবো, এবার সমতুল্য বানান তো, তখন হাতের তালু এখান থেকে এই পাশে নিয়ে আসবো, অথবা এই পাশে নিয়ে আসবো, এই যে পাশে সমতুল্য হয়ে গেছে, কথা বুঝতে পারছো? আবার যদি বলেন যে হাতের তালু নিচে এইভাবে করলাম, সমতুল্য করেন, তো এইখানে দিব, কাজ শেষ। তার মানে দুইটা ভেক্টর অলওয়েজ কোপ্লেনার, দুইটা ভেক্টর অলওয়েজ কোপ্লেনার। কিন্তু আমাদের যদি 3টা ভেক্টর থাকে, এই যে আমাদের 3টা ভেক্টর আছে, এখানে 1টা 2টা এই যে 1টা 3টা, এরা কি সমতুল্য? খেয়াল করে দেখো, এরা কি সমতুল্য? অ্যান্সারটা আছে না। আমি এই দুটোকে সমতুল্য বানাইতে পারতেছি আমার হাতের তালুতে, বাট হাতের তালুর উপর লম্ব হচ্ছে আমাদের এইটা, এটা সমতুল্য নয়, সমতুল্য হচ্ছে না, এখন এই ক্ষেত্রে হচ্ছে না। তাহলে কি করতে হবে, এই মার্কারটাকে, লাল মার্কারটাকে এখান থেকে সোজা আমার হাতের তালুতে নিয়ে আসা লাগবে, তখন পরে খেয়াল করে দেখো এরা সমতুল্য হয়ে গেছে, ব্যাপারটা বুঝিও। তাহলে সমতুল্য কখন হবে তুমি বুঝতে পারলা যে আমাদের এখানে পি ভেক্টর এবং কিউ ভেক্টর, খেয়াল করে দেখো এখানে পি ভেক্টর এবং কিউ ভেক্টর একই তলে আছে, এক্স ওয়াই তলেই আছে, বুঝতে পারলাম এই তলটাতে আছে। তাহলে আমাকে কি করতে হবে, এই যে আর ভেক্টর যেটা আছে এটা তাহলে মিশাই দিই,
এটাকে মিশাই দিই। আর ভেক্টর আমাদের যেটা আছে খেয়াল করে দেখো, আর ভেক্টর যেটা আছে আমাদের, এই যে আর ভেক্টর যেটা আছে, এই আর ভেক্টরটাকে আমি খাড়া না রেখে এটাকে কি করবো ভাই, এটাকে আমি কি করব, একদম ওই যে তল আছে এটাকে ফেলাই দিব, একদম ফেলাই দিব। ফেলাই দিলেই আমাদের পি কিউ এবং আর একই সমতলে অবস্থান করবে। আচ্ছা তুমি একটা বিষয় খেয়াল করছো, আর ভেক্টরটাকে যত আমি খাড়া করব তার আয়তনটা তত বেশি বাড়তেছিল। কেন? কারণটা হচ্ছে আমাদের আর কসের মান তত বেশি বাড়তেছিল। আরে ভাই এটাকে যদি হালাই দেই তাহলে আমাদের উচ্চতা কমে যায়, উচ্চতা কমে গেলে আয়তনটা কমে যাচ্ছিল, দেখো না। আর যখন আমি এটাকে খাড়া করব তখন উচ্চতা বাড়তেছিল, যার ফলে আমাদের আয়তনটা বাড়তেছিল। হ্যাঁ, তাহলে তুমি আমাকে বলো, যদি আমি এটাকে একদম তলে অবস্থান করাই দিই, ফেলাই দিই, একদম তল বরাবর ফেলাই দিয়ে রাখি, সেক্ষেত্রে আমাদের উচ্চতার পরিমাণ হবে 0। উচ্চতার পরিমাণ কত হবে? 0। উচ্চতার পরিমাণ যদি 0 আসে, তার মানে আর কস থিটার মানটা এটা হবে আমাদের 0। এই মানটা যদি 0 আসে, 0 ইন্টু সামথিং মানে পুরাটাই হবে আমাদের 0। তার মানে আমি স্পষ্ট বুঝতে পারলাম যে আমাদের যখন তিনটা ভেক্টর সমতুল্য করতে চাইবে বা বলবে, তখন অবশ্যই আমাদের উচ্চতা হওয়া লাগবে 0। আর উচ্চতা 0 হয়ে গেলে তখন আমাদের যে আয়তনটা হবে, এই যে আয়তন, তখন আয়তনের মানটা এটা 0 হয়ে গেলে টোটাল আয়তনটা কত হবে ভাই? এটা হবে আমাদের 0। তো একটা বিষয় মাথায় রাখবা, যখনই সমতুল্য কথা বলবে তখন আমাদের অবশ্যই ক্ষেত্রফল 0 না, কিন্তু ক্ষেত্রফল কখনো 0 হবে না। তাহলে 0 হবে কার মানটা বলো তো? আয়তনের মানটা। কিভাবে 0 হবে আয়তনের মানটা? উচ্চতার পরিমাণটা কত বানাইতে হবে? 0 হওয়া লাগবে। কারণটা কি? ওই যে তুমি ওই যে ভেক্টরটা আমাদের খাড়া অবস্থা আছে, ওই তলের সাপেক্ষে খাড়া অবস্থা আছে, ওটাকে তুমি একদম ওই তলে ফেলাই দিবা, তখন উচ্চতা থাকবে না। উচ্চতা না থাকলে আয়তনটা শূন্য হয়ে যাবে। তো এখন তোমরা আমাকে বলো, তাহলে সমতুল্য হওয়ার জন্য সত্যটা বেসিক্যালি আসতেছে কি? সমতুল্য হওয়ার জন্য আমাদের সত্য যেটা আসতেছে, সেই সত্যটা কি হচ্ছে? আয়তন। কার আয়তন? এই যে আমাদের ঘন সামুদ্রিকের আয়তন আমরা পড়ছি কি সেটা, যে আমাদের এখানে পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর, যে কোনো দুটো ভেক্টরের ক্রস গুণফলের সঙ্গে 3 নম্বর ভেক্টরটা ডট গুণফল করতে হবে, করে যা আসবে তাই হচ্ছে আমাদের আয়তন। তাহলে এই আয়তনটা কত লাগবে ভাই? আমাদের 0। এই আয়তনটা যদি 0 হয়, অর্থাৎ এইটা যদি ফুলফিল করে, তাহলে আমাদের এই তিনটা ভেক্টর পি কিউ আর তিনটাই কি বলতো আমাদের সমতুল্য। তো আশা করি তোমরা এই যে সমতুল্যের যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা প্রপারলি বুঝতে পারছো। এখন যে কাজটা করবো আমরা সমতুল্য সংক্রান্ত, আমরা তারপর ক্ষেত্রফল বের করা, আয়তন বের করা সংক্রান্ত আমরা বেশ কিছু সমস্যার সমাধান করবো এখানে, এবং কিছু এক্সাম্পল তোমরা পাবা যেটা তোমাদের ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে অনেক বেশি কাজে লাগবে, যেটা ঢাবি এখন পর্যন্ত কোশ্চেন করে নেই। সেই কোশ্চেনগুলো তোমাদের এখানে এক্সাম্পলের জন্য এক্সারসাইজ দিয়ে দিব আর কি। চলে আসি আমরা আমাদের প্রথম এক্সাম্পলে। দেখো আমাদের এক্সাম্পলটা কি বলতেছে এ ভেক্টর এত, বি ভেক্টর এত হলে এবং সি ভেক্টর এত হলে দেখাও যায় ভেক্টর ত্রয় ভেক্টর 3টি আমাদের সমতুল্য। আচ্ছা তোমরা একটু খেয়াল করে দেখো, সমতুল্য কথা বলছি, একটু এসে খেলাম যে সমতুল্য ক্ষেত্রে আমাদের ইচ্ছা মতো আমরা নিব, আমরা কি নিব? আমরা নিলাম যে আমাদের এ ক্রস বি, যে কোনো দুটো ক্রস গুণফলকে বাদ বাকি 3 নাম্বার সঙ্গে ডট গুণফল করতে হবে, করে যদি আমাদের 0 আসে তাহলে আমরা সমতুল্য বলতে পারবো। তাহলে তোমরা বলবা সুন্দরভাবে, আমরা জানি সমতুল্য হওয়ার ক্ষেত্রে সত্য মতে এত ইকুয়াল টু 0 হবে। তাহলে এবার তোমরা যে কাজটা করবা, প্রথমে এ ক্রস বি বের করবা, তার সঙ্গে ডট গুণফল করবো ওই ভেক্টরটার কার সঙ্গে বলতো? বাদবাকি ভেক্টরটার সঙ্গে। তাহলে আমাদের এ ক্রস বি দেখি তো আসলে আমাদের কত আসে। এখান থেকে এ ক্রস বি যেটা আসবে, এখানে আই, বুঝতে পারতেছো যে এখানে কে, এ ক্রস বি আবার তোমরা ভালোভাবে দেখে নিবা। আমি আবার বলতেছি ডট এবং ক্রস কিভাবে গুণ করতে হয় না হয়, কিভাবে আসে না আসে, সব কিছু এ টু জেড এক্সপ্লেনেশন করে একদম বাস্তবতার ক্ষেত্রে ফিল নিয়ে এসে তোমাকে বিষয়গুলো বোঝাইছি, দেখে আসা করো ভাই। তাহলে এ ভেক্টর আই এর সহগ হচ্ছে আমাদের 2, খেয়াল করে দেখো 2, তারপর এটা হচ্ছে আমাদের 1 - 1, তারপরে বি ভেক্টরে আই এর সহগ হচ্ছে আমাদের 3, তারপর -2, তারপর হচ্ছে আমাদের +4। তো এখান থেকে আমাদের কত আসে? আইকে যদি আমরা কমন নেই, তখন এই বরাবর সারি এবং কলাম ক্যান্সেল আউট, তাহলে 4 × 4 সুতরে মাইনাস প্লাস 2 × 1 আমাদের কত বলতো 2, তারপরে মাইনাস যে, খেয়াল করতে পারছো এখানে কি বললাম? এই বরাবর ক্যান্সেল আউট, ঠিক আছে? ক্যান্সেল আউট হয়ে গেলে কি থাকে আমাদের? 4 × 4 মাইনাস সূত্রে মাইনাস, বিস্তারে মাইনাস মাইনাস এখানে +2, এই ঠিক আছে? মাইনাস সূত্রে মাইনাস, যে কে নিলে এবার কি হবে আমাদের? এবার হবে আমাদের এইটা আউট হলে 4 × 2 = 8 মাইনাস সূত্রে মাইনাস 3 × 1 = 3 -3 মাইনাস হচ্ছে +3, তারপর প্লাস কে যদি আমরা নেই তাহলে এইটা আমাদের আউট হবে এবং এই বরাবর আউট হবে। 2 × 2 = 4 -4, আর এখানে থাকে -3 × 1 = 3, এই। তাহলে এখান থেকে আমাদের আসে যেটা, সেটা কি আসে খেয়াল করে দেখো, এটা আমাদের এ ক্রস বি করতেছিলাম আমরা, এটা আসে আমাদের টয়েস আই, তারপর এখানে থাকে -11 জে, তারপর থাকে আমাদের -7 কি বলতো আমাদের কে ক্যাফ। তাহলে এ ক্রস বি পাইছি। তাহলে এবার আমরা বলে দিব কি, যে আমাদের এখানে এ ক্রস বি ভেক্টরটা যেটা, সেটা হচ্ছে আমাদের এইটা বলতে আমরা স্পষ্ট বুঝতে পারতেছি এখানে যেটা আসে আমাদের কি আসে বলতো, টয়েস আই ক্যাপ -11 জে ক্যাপ -7 কে ক্যাপ, এর সঙ্গে ডট গুণফল করতে হবে কোন ভেক্টরটা? সি ভেক্টরটা কোনটা? এইটা হচ্ছে আমাদের কত বলতো? আই ক্যাপ -3 জে ক্যাপ, তারপরটা হচ্ছে +5 কে ক্যাপ, প্লাস এই যে 5 কি বলতো কে ক্যাপ।
তাহলে এখান থেকে আমাদের আসে যেটা, দেখি তো আমাদের এটা হয় কি না, আগে আমরা এটা বের করতেছি। তাহলে অতএব তোমরা বলবা এ ক্রস বি ডট সি ইজ ইকুয়াল, এইটা হচ্ছে আমাদের সেইটা। তাহলে কত আসে দেখো তো ভাই একটু, আইয়ের সঙ্গে সঙ্গে আইয়ের সঙ্গে গুণ করলে 2 1 2 প্লাস 2 মাইনাসে মাইনাসে প্লাস 3 11 33 প্লাস মাইনাসে মাইনাস 5 7 35 35। তাহলে এখান থেকে 33 2 35 মাইনাস 35 35 ইজ ইকুয়াল টু 0। তুমি বলবা যেহেতু এ ক্রস বি ডট সি ভেক্টর ইজ ইকুয়াল টু 0 0 হচ্ছে, সুতরাং সুন্দরভাবে বলবা সুতরাং এই যে সুতরাং ভেক্টর তিনটি অর্থাৎ এ বি ও সি ভেক্টর পরস্পর কী বলতো ভেক্টর সমতুল্য, এই যে সমতুল্য, এই হচ্ছে আমাদের ব্যাপার। বুঝতে পারছো? দেখো অনেক সুন্দর জিনিস, অনেক সুন্দর ম্যাথ আর কি। এটা পরীক্ষায় আসলে অনায়াসে তোমরা পারবা, এবং এটা তোমাদের নর্মালি সিকিউ পরীক্ষায় এইচএসসি পরীক্ষায় এগুলো আসে তোমাদের এইচএসসির ঘ নাম্বারে। এইচএসসির ঘ নাম্বারে দেখাও যে ভেক্টর তিনটি পরস্পর সমতুল্য হবে কিনা, ভেক্টর তিনটি পরস্পর সমতুল্য হবে কিনা, ঘ নাম্বারে আসে। চলে আসি আমরা এবার আমাদের 2 নম্বর এক্সাম্পলে। 2 নম্বর এক্সাম্পলটা খুব বেশি ইম্পর্টেন্ট। তোমরা যখন সিকের ওয়েট অথবা তোমাদের ঢাবি পরীক্ষা দিবা এবং তোমরা যারা গুচ্ছ বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবা, সেক্ষেত্রে তোমাদের এটা খুব বেশি আসার চান্স আছে। তো এখানে এরা বলতেছে যে এক্সাম্পল নাম্বার 2 এ ভেক্টর এত, বি ভেক্টর এত এবং সি ভেক্টর এত হলে এম এর মান কত হলে ভেক্টর তিনটি একই সমতলে অবস্থান করবে। তাহলে এখানে এম বলতে বোঝাচ্ছে এখানে বি ভেক্টরে দেখো কে শক যেটা আছে আমাদের এটা মিসিং, এমটা, ওই এম এর মান বের করতে হবে। বাট সত্য একটাই যে তিনটে যদি ভেক্টর সমতুল্য হতে হয় তাহলে এম এর মান কত হবে এটা আমাকে বের করতে হবে। তাহলে তোমরা বলবা সুন্দরভাবে যেহেতু তারা পরস্পর সমতুল্য, তার মানে অবশ্যই কী হওয়া লাগবে আমাদের যে কোনো দুটোর ক্রস গুণফল অর্থাৎ এ ক্রস বি ডট হচ্ছে আমাদের 3 নাম্বারটা ইজ ইকুয়াল টু হওয়া লাগবে আমাদের 0। তাহলে তুমি সুন্দরভাবে বলবা সত্য মতে, এটা তো আমাদের সিকিউ না, এটা আমাদের এমসিকিউ টাইপের, পরাবর করে নিতে হবে। তো এইটা হওয়া লাগবে আমাদের 0। তাহলে তোমরা একটা কাজ করবা, এ ক্রস বিটা আগে বের করে নিবা। কীভাবে বের করবা? এখানে মাথা ঠান্ডা করে দেখো যে আমাদের এখানে এ ক্রস বি ইজ ইকুয়াল টু হবে আমাদের এই যে আই, এই যে এই হচ্ছে আমাদের কে, তারপর এখানে আই এর সহগ কত আমাদের 2 - 1 1, তাই 2 - 1 এখানে +1, তারপর একটা বি এর সহগ হচ্ছে আমাদের 1 - 3 আর ওখানে আছে আমাদের -m। তাহলে এখানে সুন্দরভাবে এ ক্রস বিটা বের করে নাও। আইকে যদি আমরা কমন নেই তখন থাকে আমাদের এই বরাবর, তোমরা জানতেছো এগুলো বারবারই করাচ্ছিলাম যে আমাদের এইটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তখন থাকতেছে আমাদের কত থাকতেছে মাইনাস হচ্ছে +m, আর এখানে থাকতেছে মাইনাস হচ্ছে প্লাস, এখানে কত বলতো আমাদের 3 1 3, কথা বুঝতে পারছো? -3 বিস্তারের জন্য -+3 হয়ে গেল। এবার মাইনাস জেকে নিলে এটা থাকতেছে আমাদের এই বরাবর ক্যান্সেল আউট হবে, থাকবে আমাদের -2m সূত্রে মাইনাস 1 1 কত বলতো আমাদের 1। এবার প্লাস কে নিব, প্লাস কে নিলে আমাদের এইটা আউট, তখন থাকবে -6, তারপর থাকে কত মাইনাস সূত্রে মাইনাস, আবার 1 1 1 মাইনাস হচ্ছে +1। তাহলে এখান থেকে আমাদের এ ক্রস বি যেটা আসে সেটা কি আসে দেখো তো, আসতেছে m+3 × i ক্যাপ, তাই না? তারপর এখানে কি আসে মাইনাস সাইন যদি কমন নেই, মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে তখন, তাহলে এখানে থাকবে আমাদের তখন m মাইনাস সাইন কমন নিচ্ছি m + 1 × j ক্যাপ। তারপরে এখানে কি থাকবে মাইনাস কত বলতো 5 কি বলতো আমাদের কে ক্যাপ। এইটাই হচ্ছে আমাদের কি বলতো এ ক্রস বিটা। ঠিক আছে, চালু হতে হবে অনেক বেশি। তাহলে এখন কি করতে হবে, এ ক্রস বি এর সঙ্গে সিটা আমাদের ডট গুণ করতে হবে। তো করে ফেলো, দেখি তো আমাদের আসে কিনা। তাহলে এ ক্রস বি বলতে আমাদের বোঝাচ্ছে, খেয়াল করে দেখো m+3 ইন্টু হচ্ছে আমাদের আই ক্যাপ, তারপর প্লাস m + 1 × j ক্যাপ, তারপরটা হচ্ছে -5 কে ক্যাপ, এর সঙ্গে ডট গুণফল করবো আমি, যে ডট গুণ করবো সি ভেক্টরটা। সি ভেক্টর বলতে আমাদের এইটা 3i -4j, তাহলে 3i - 4j মাইনাস হচ্ছে আমাদের 4k, এই ডট গুণ করবো, করে কত হওয়া লাগবে ফলাফল 0। তাহলে এখান থেকে আমাদের যেটা আসে আই সঙ্গে আই সহ গুণ করতে পারবা, বুঝতে পারতেছি। এটার সঙ্গে গুণ করবা তোমরা এটার, অর্থাৎ 3 ইন্টু, খেয়াল করে দেখো কত আসে 3 × m+3, তারপরটা কত এখানে প্লাস, এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, কত আসে আমাদের এখানে যে সব 4, এখানে আমাদের এইটা অর্থাৎ 2m + 1, তারপর এটা এখানে মাইনাস হচ্ছে প্লাস হবে, কত হবে 4 5 কত বলো আমাদের 20 ইজ ইকুয়াল টু 0। এটা তোর ভাই নাকি? হ্যাঁ। তাহলে এখান থেকে আসে একটু ডিস্ট্রিবিউট করে দিলে 3m + 9 -8m, বুঝতে পারতেছো, -4 + 20 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে থাকে আমাদের -5m, তাই না? হ্যাঁ। তাহলে এখানে আমরা করব কি, তারপর থাকতেছে আমাদের এখানে 20 আর 9 29 থেকে 4 চলে গেলে থাকবে আমাদের এখানে প্লাস কত বলতো 25 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে -5m ইজ ইকুয়াল টু -25, মাইনাস ক্যান্সেল আউট,
আলটিমেটলি এম ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত বলতো 5 5 25, তার মানে এম এর মান এখানে আসলে 5 হবে। বুঝতে পারতেছো? এখানে আমাদের এম এর মান যদি 5 হয় বলতে হবে ভাবে এম এর মান 5 হলে এই তিনটা ভেক্টর পরস্পর কেমন হবে, একই সমতল অবস্থান করবে অথবা তারা সমতুল্য হবে। তো চলে আসা যাক আমাদের ঘন সামুদ্রিক সংক্রান্ত 3 নম্বর এক্সাম্পলে। বলতেছে এ ভেক্টর এত, বি ভেক্টর এত, সি ভেক্টর এত, এম এর মান কত হলে ঘন সামুদ্রিকের আয়তনটা 24 বর্গ একক হবে, 24 একক ঘনমিটার। আচ্ছা, ঘনমিটার না বলে শুধুমাত্র একক বলা আছে। তো মাথায় একবার ঘন সামুদ্রিকও বলতে পারে, আবার এটাকে প্যারালেলো পাইপও বলতে পারে। হ্যাঁ, এই বিষয়টা তোমরা একটু মাথায় রাখবা, ঠিক আছে? তো এটা প্যারালেলো পাইপ, তো এটা বিষয় একটু মাথায় রাখবা। তো এখানে দেখো তো কি বলতেছে, এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, সি ভেক্টর দেওয়া আছে, এম এর মান কত হলে ঘন সামুদ্রিকের আয়তনটা কত, 24 বর্গ একক। এখন তোমরা জানো যে 3টা ভেক্টর দেওয়া থাকলে ঘন সামুদ্রিকের যে আয়তনটা নির্ণয় করা হয় যে সূত্র দিয়ে, সেটা হচ্ছে আমাদের যে কোনো দুটো ক্রস গুণফল আর বাদ বাকিটা হচ্ছে আমাদের ডট গুণফল। এই তাহলে সত্য মতে এবার এই মানটা কত ভাই, 0 কি? আয়তনটা কি 0 না? কি বলছে, সমতুল্য বলছে, অ্যান্সার না। তো এবার আয়তন আছে, আয়তনটা কত একক, 24 একক। তাহলে সত্য মতে এত ইকুয়াল টু 24। তাহলে এখান থেকে এ ক্রস বি দেখি তো আমাদের কত আসে। প্রথমে এ ক্রস বি বের করতে হবে, তো বের করে নাও সুন্দরভাবে এ ক্রস বিটা। তাহলে এখানে আমরা একটা কাজ করলাম, এ ক্রস বি ইজ ইকুয়াল টু হচ্ছে আগের মতো করে আই যে এখানে কে থাকলো, এখানে প্রথমটার কত আমাদের এখানে এটা 2 3 4 2 3 4, তারপরটা হচ্ছে আমাদের কত 2 3 4, তারপরটা হচ্ছে আমাদের বি ভেক্টরে শুধুমাত্র 4 জে, মানে জের ক্ষেত্রে 4, বাদ বাকি ক্ষেত্রে 0। তাহলে এখান থেকে আমাদের এ ক্রস বি দেখি তো আমাদের কত আসে। এটা আসতেছে আমাদের বিশ্বাস যদি আমরা করে নিই, আইকে কমন নিলে বুঝতে পারতেছো এই বরাবর আমাদের আউট থাকবে আমাদের 300 কে 0 0 মাইনাস 4 16, তারপর মাইনাস জে ক্যাপকে নিব, মাইনাস জে ক্যাপকে নিলে এটা আউট, তখন থাকতেছে 0 মাইনাস 4 কে 0 প্লাস কে ক্যাপকে নিলে আমাদের কি থাকে, কে ক্যাপকে নিলে বুঝতে পারতেছো এটা আউট, তখন থাকবে 4 দুগুণে 8, 4 দুগুণে 8 মাইনাস হচ্ছে 0। তাহলে এখান থেকে আমাদের নর্মালি এ ক্রস বি ইজ ইকুয়াল টু আসে আমাদের যেটা কি আসে মাইনাস কত বলতো 16, খেয়াল করে দেখো, হ্যাঁ -16 আই ক্যাপ, তারপর হচ্ছে আমাদের জে ক্যাপের 0, আর এখানে থাকে আমাদের প্লাস 8 কে ক্যাপ। এইটা হচ্ছে আমাদের এ ক্রস বি ভেক্টরটা। তো এখন বলো তোমরা আমাকে সত্য মতো এ ক্রস বি পাইছি আমরা কতটুকু, সেটা -16 কত ক্যাপ বলো তো আই ক্যাপ, 16 আই ক্যাপ প্লাস 8 হচ্ছে আমাদের কে ক্যাপ, এর সঙ্গে কী করবো ডট গুণ করবো সি ভেক্টরটা। সি ভেক্টর বলতে এটা হচ্ছে আমাদের 5 জে ক্যাপ, তারপর হচ্ছে প্লাস এম কে ক্যাপ ইজ ইকুয়াল টু কত হবে 24, সত্য মতো দেওয়া আছে। তাহলে এখানে গুণ করবা তোমরা আইয়ের সঙ্গে সঙ্গে আইসক, জের সঙ্গে সঙ্গে জে, কে সঙ্গে সঙ্গে কে। এখানে আইয়ের সগ আছে, এখানে আইয়ের সগ নাই, যার ফলে আইয়ের সগ হবে আমাদের এখানে 0, তারপর এখানে এটা তো আমাদের 0 হয়ে যাচ্ছে, তারপর এখানে জে সগ আছে, এখানে জে সগ নাই, তার মানে এটাও 0 এটাও 0, থাকবে শুধুমাত্র কে সগ, এখানে কে সগ আছে কে সগ আছে। তাহলে এখানে কে সগ গুণ করলে আমাদের আসে যেটা, সেটা হচ্ছে আমাদের 8 1 কে 8, মানে m ইন্টু 8, তার মানে হচ্ছে আমাদের 8m ইজ ইকুয়াল টু হচ্ছে 24। তাহলে এখান থেকে আমাদের m ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 3। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এখানে আমাদের যদি m এর মান 3 একক হয়, m এর মান যদি 3 হয়, 3 একক না, m এর মান যদি 3 হয়, সেক্ষেত্রে ঘন সামুদ্রিকের যে আয়তনটা হবে সে আয়তনটা হবে আমাদের 24 একক। আমরা লাস্টের এক্সাম্পলটা আজকে দেখতেছি। এক্সাম্পল নম্বর 4 বলতেছে যে একটি বাক্সের 3টি ধার যথাক্রমে এত এত এবং এত ভেক্টর দ্বারা সূচিত করা হলে বাক্সের আয়তন কত হবে এটা নির্ণয় করতে হবে। খুবই সহজ জিনিস, তার মানে এখান থেকে তোমাকে কী কাজ করতে হবে, হিন্টস দিয়ে দিচ্ছি আমি, যে সুন্দরভাবে তোমরা এখানে সলভ করবা যে বাক্সের আয়তন চাচ্ছে, তার মানে তোমরা বলবা সুন্দরভাবে ভলিউম, যেটা হবে আমাদের বাক্সের, যেহেতু আমাদের 3টে দেওয়া আছে, 3টে ধার দেওয়া আছে, 3টে বাহু, তোমরা অবশ্যই ঘন সামুদ্রিক, সেক্ষেত্রে আয়তন আমাদের জানা আছে এ ক্রস বি, যে কোনো দুটোর ক্রস গুণফল বাদ বাকির সঙ্গে কী গুণফল ডট গুণফল করে যা আসবে তাই। এবার কিন্তু আর বলে না একই সমতুল্য অবস্থিত কিনা, তো এটা করে তোমাদের যা ফলাফল আসবে তা তোমরা সুন্দরভাবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবা। আবারও কিছু কথা বলতেছি, ঠান্ডা আমাদের শোনো। আমরা খেয়াল করে দেখো ভেক্টর সিরিজটা যেটা আমরা শুরু করছিলাম, এটা 1 নম্বর থেকে শুরু করে আমরা 15 নম্বর পর্যন্ত লেকচার নিচ্ছি, এবং তোমরা খেয়াল করবে এখানে প্রত্যেকটা এপিসোডে এত বেশি গাণিতিক সমস্যা সমাধান করে দেওয়া আছে সেটা বলা বাহুল্য, এত বেশি। বাংলাদেশে আমার মনে হয় যে বাংলাদেশে উইথাউট কস্ট, এই কস্ট ফ্রি এরকম কন্টেন্ট আসলে খুব রেয়ার আছে, খুবই রেয়ার আছে। এবং আমি তোমাদের চাচ্ছি আমার দীর্ঘদিনের পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি এতটুকু চাচ্ছি, বাংলাদেশের যে কোনো প্রান্তের স্টুডেন্ট যে কোনোভাবে থাক না কেন, সে আমাদের যাতে এই কন্টেন্টগুলো ফ্রিতে সে দেখতে পারে এবং নিজেকে বুস্ট করে নিয়ে ভালো ভালো জায়গায় সে যেতে পারে, ঠিক আছে, যাতে ফিজিক্স কোনো পরিমাণ আমাদের ল্যাকেজ না থাকে। এভাবে শুধুমাত্র একটা অধ্যায় না, ফিজিক্সের ভেক্টর না, তোমরা প্লে সার্চ করে দেখবা, হয়তো বা আমাদের চলে আসতেছে আমাদের ফিজিক্স ফার্স্ট পার্টে প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা চ্যাপ্টার, এভাবে ফিজিক্স শেষ হয়ে যাবে, ফার্স্ট পার্ট শেষ হবে, সেকেন্ড পার্টটা একইভাবে ফিজিক্স শেষ হবে। ফিজিক্স শেষ হওয়া মাত্রই আমরা ম্যাথের দিকে হাত দিব, এবং আমাদের টার্গেট আছে এটাই যে ফিজিক্সের একটা অধ্যায় ম্যাথের একটা অধ্যায় করে আমাদের কম্বাইন করা। এবং আমি টার্গেট নিচ্ছি তোমাদের এটাই যে ম্যাথে আমরা ব্যতিক্রম ধর্মী কিছু জিনিস নিয়ে আসবো, ওয়ান শট একটা করে ভিডিও হবে,
1 থেকে 1.5 ঘন্টার, এবং 1 থেকে 1.5 ঘন্টার কিছু ভিডিও হবে, এবং এই ভিডিওগুলোতে ম্যাথের প্রত্যেকটা লেকচার মানে প্রত্যেকটা অধ্যায়ের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা ভিডিওগুলো নিয়ে এসেছি। যেমন বৃত্তের ক্ষেত্রে জাস্ট বৃত্তের 4.1 এর জন্য একটা লেকচার, 4.2 এর জন্য একটা লেকচার, কম্বাইন করে দুটো মিলে একটা লেকচার, জাস্ট বৃত্তের কনসেপ্ট, বেসিক কনসেপ্ট, যাতে করে বেসিক বিল্ড আপ হয় ভালোভাবে। ঠিক আছে, সরলরেখার আমাদের 2টা বা 3টা জিওমেট্রিক আমাদের যে স্ট্রেট লাইন আছে সেটা হয়তো বা 2টা লেকচার থাকবে, সেই 2টা লেকচার দিয়ে আমরা জাস্ট এই 2টা লেকচার দিয়ে সরলরেখার A to Z আমরা কনসেপ্ট শিখে নিব। একইভাবে কৌণিক, পরাবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত, 3টা সেকশনে 3টা ভিডিও দিয়ে আমরা ইন্ডিভিজুয়ালি কৌণিক কি একদম A to Z ফিল করে নিব। এভাবে আমি চাচ্ছি তোমাদের এই কনসেপচুয়াল ক্লাসগুলো না, আমাদের কনসেপ্ট বেসড ক্লাস ম্যাথের আমরা আগে দিব। তারপর আমরা রূপবন্তী বই আছে অথবা কেতাবুদ্দিন স্যার বই আছে, যে কোনোটা বই ধরে A to Z কনসেপ্ট তো আমাদের আগে দেওয়া থাকতেছে, আবার নতুন করে ওইখানে কনসেপ্ট প্লাস আমাদের ম্যাথের কম্বো জিনিসগুলো তোমাদের ঢোকাই দেবো, যাতে করে তোমরা অনায়াসে যে কোনো প্রান্ত থেকে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনোভাবে তোমরা এই ফেসিলিটিসগুলো নিতে পারো। ঠিক আছে, আর আমাদের তো অনলাইন ক্লাস হয়তো বা সামনে ইনভলভ হবে। তোমরা যারা অনলাইনে লাইভ ক্লাসে যুক্ত হতে চাও বা অনলাইন অ্যাক্টিভিটিসে বা অনলাইন প্রোগ্রামে যুক্ত হবা ফিজিক্স এবং ম্যাথমেটিক্সে কম্বো প্যাকেজে, তাদের জন্য আলাদাভাবে ফেসিলিটিস থাকতেছে। তবে একটা বিষয় মাথায় রাখবা, আমাদের এখানে এই যে আমাদের এই ক্লাসগুলো থাকতেছে কি রেকর্ড করা ক্লাস, আর ওই ক্লাসগুলোতে হবে জাস্ট আমাদের লাইভ ক্লাস, পার্থক্য এখানেই। আর হয়তো বা কিছু ওয়ার্ক তোমার দেওয়া থাকবে, হোমওয়ার্ক দেওয়া থাকবে, ওইখানে আমরা ওগুলো নিব, অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে, তার সঙ্গে আমাদের কিছু কোশ্চেন দেওয়া থাকবে, এক্সাম দেওয়া থাকবে, সব কিছু আর কি ওভারঅল একটা কম্বো থাকবে আর কি। যাই হোক, আজকে এ পর্যন্তই আমি কথা বলতেছি। তোমরা ভেক্টর সিরিজের A to Z দেখো ভালোভাবে, দেখার পর তোমরা দেখো যে আসলে তুমি কোন কোশ্চেনটা পারতেছো না, বা তোমার কোশ্চেন পারার হার, সলভ করার হার কত %, এই রেটটা তুমি একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর উপকার হলে অবশ্যই তোমাদের যারা ছোটো ভাই আছে, সহপাঠী আছে, তাদের কাছে তোমরা অবশ্যই কথা বলে শেয়ার করবা যে বাংলাদেশে একজন ভাই আছে, মানে আমাদের লজিক্যাল স্কুলে একজন ভাই আছে, যে ভাই আসলে সুন্দরভাবে ফিজিক্সগুলো পড়ায়, তুমি এটা দেখতে পারো। তো ঠিক আছে, তোমাদের সবার আশা আল্লাহ তাআলা পূরণ করুক, তোমাদের সবাইকে সুস্থ রাখুক। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।